হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কুলম্বস থিওরেম। তার আগে আমরা চার্জের যে ডেফিনিশনটা সেটা দেখে নেবো কুলম্বস ল থেকে। সো চলো স্টার্ট করি। তো ফার্স্টলি কুলম্বস লটাকে আমরা লিখে নেবো এখানে। সো এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট 4 পাই Q1 Q2 Q1 Q2 বাই আর স্কয়ার। সো এখানে যদি আমি ছবি এঁকে দেখাই তাহলে একটা Q1 একটা Q2 চার্জ আছে, তাহলে আমাদের ডিসটেন্স হচ্ছে R, এটা হচ্ছে Q1 চার্জ আর এটা হচ্ছে Q2 চার্জ। সো এর ডিসটেন্স হচ্ছে R এবং তাদের মধ্যে যে ফোর্স ছিল সেটা হচ্ছে F। ওকে, সো এখান থেকে যদি আমরা আধানের ডেফিনেশন চাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা ইউনিট আধান কেমন হবে তো সেটা যদি চাই তাহলে সেই এই যে Q1 Q2 কে আমরা জাস্ট একটা ইকুয়াল চার্জ ধরে নিচ্ছি। ওকে, এবার আমি Q1 এর জায়গায় জাস্ট 1 বসালাম, Q এর জায়গায় জাস্ট 1 ইউনিট। ওকে, 1 ইউনিট এবং এই তাদের মধ্যে ডিসটেন্সটা তাদের যদি আমি ধরি 1 ইউনিট, R ইকুয়াল টু 1 ইউনিট। ওকে, 1 ইউনিট। সো এখানে আমি যদি এটা বসিয়ে দিই তাহলে F ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে তোমার 1/4 পাই এপসাইলন। ওকে, বাকি নামগুলো কেটে যাচ্ছে 1 * 1 বাই 1 স্কয়ার। সো 1 1 কেটে গেল। সো আমার এখানে ফোর্সের যে যেটা দাঁড়াচ্ছে ইকুয়েশন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার ফোর্স ইকুয়াল টু 1/4 বাই এপসাইলন। ওকে, এটা জাস্ট একটা ইউনিট দাঁড়িয়েছে। ওকে, ইউনিট পরিমাণ। এবার আমরা যে যে এককে আমরা এটাকে পরিমাপ করব যে মেথডে, যেমন এসআই বা সিজিএস। ওকে, সেই অনুযায়ী আমার ওই ফোর্সের ভ্যালুটা সেরকম দাঁড়াবে। সো আমরা এসআই যদি আমি আধানকে ডিফাইন করি, সো এসআই আধানের যে এটা হচ্ছে মানে ইউনিট মান সে 1 কুলম্ব থেকে শুরু হয়। সো 1 কুলম্ব 1c যদি বলি সেটা কি জিনিসের সাথে দাঁড়াবে সেটা দেখাচ্ছি। দেখো এসআই এর মানটা কত হয় 9 × 10⁹। ওকে, তাহলে আমার ফোর্সটা কত দাঁড়ালো 9 × 10⁹ নিউটন। ওকে, তাহলে এখান থেকে আমরা আধানের যে পরিমাণ চার্জ তাহলে 1 মিটার ডিসটেন্সে যে পরিমাণ চার্জ আমরা রাখি, যদি দুটো যে পরিমাণ চার্জ রাখলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল যদি আমার 9 × 10⁹ নিউটন হয় তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি চার্জ হচ্ছে 1 কুলম্ব করে। আর সেইভাবে যদি আমি এসআই ইউনিট বলি ইউতে, সো এই যে আমার যদি সিজিএস এ বলি তাহলে সেই ক্ষেত্রে আমার এর মানটা দাঁড়ায় তোমার 1। ওকে, সো ফোর্স হচ্ছে 1 ডাইন আমরা বলতে পারি। ওকে, সো ফোর্স হচ্ছে 1 ডাইন সিজিএস এ। সো সিজিএস ইউনিটে যে পরিমাণ চার্জ আমার 1 সেন্টিমিটার ডিসটেন্সে রাখলে তাদের মধ্যে ফোর্স ফিল করে 1 ডাইন, সেই পরিমাণ চার্জটা হচ্ছে সিজিএস ইউনিটে 1 ইউনিট। সো এটা দাঁড়িয়ে গেল আমার চার্জের একটা ডেফিনিশন। সো এখান থেকে আমরা এসআই আর সিজিএস বলতে পারছি। সো এবার আমরা চলে যাব সো বলে দিই যে কুলম্বস থিওরেম আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা পরিবাহী থাকবে এবং পরিবাহীর কাছাকাছি কোনো একটা স্থানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আমরা আগের ক্লাসে বা আগের লেকচারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি, যে ফোর্স বাই আমার চার্জ বা টেস্ট চার্জটা, সেটাই আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা নিয়ে আগের ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। সো আমি যেটা করবো যে কুলম্বস থিওরেম এটাতে কি বলছে যে কোনো একটা পরিবাহী তার কাছাকাছি জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা বার করবো। ওকে, সো আমরা একটা ছবি এঁকে নিচ্ছি, এখানে একটা স্ফিয়ার এঁকে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে পরিবাহী স্ফিয়ার এবং তার ও পয়েন্ট এটা ও পয়েন্ট এবং এটা ডিসটেন্সটা হচ্ছে r। ওকে, এই ডিসটেন্সটা r দিলাম এবং এখানে একটা পয়েন্ট দিচ্ছি সেটা হচ্ছে p। এই p পয়েন্টটা আমাকে মানে এটা খুবই কাছাকাছি দেখো, এই যে এটা যদি কোনো পরিবাহী হয় স্ফিয়ার যেটা বললাম, সো এই পয়েন্টটা হচ্ছে কাছাকাছি পি পয়েন্ট। সো এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। সো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে রাশিমানটা পেয়েছি সেটা হচ্ছে কোনো একটা ডিসটেন্সে যদি হয়। ওকে, তার আগে বলে রাখি ধরো এই স্ফিয়ারটার মধ্যে আমার কিউ পরিমাণ চার্জ আছে। ওকে, কিউ পরিমাণ চার্জ এবং কোনো পরিবাহীর ক্ষেত্রে চার্জটা আমার সেন্টারে কেন্দ্রভূতি থাকে বলে আমরা মেনে নিই, মানে ধরে নিই। সো চার্জটা আমার ধরে না এখানে আছে, মানে কি পরিমাণ চার্জ আমার ধরো এখানে কেন্দ্রভূতি আছে, কিন্তু এটা যেহেতু পরিবাহী সো এই যে চার্জটা তার সারফেসে ছড়িয়ে থাকবে, মানে পরিবাহীর ক্ষেত্রে কি হয় সারফেসে আমার চার্জটা ছড়িয়ে থাকে। সো এবং আমরা কনসিডার করছি যে এই টোটাল চার্জটা আমার কেন্দ্রভূতি মানে আমার এই যে স্ফিয়ার তার কেন্দ্রে জমা হয়ে আছে, এটা তো ধরে নিচ্ছি। তাহলে এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্স আমার করব। সো এই ডিসটেন্স হচ্ছে আর আমার এই যে পি পয়েন্টের ডিসটেন্সটা। সো এই পয়েন্ট আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। সো এটা যেটা পাবো সেটা ইটা কি হবে,
এটা হবে তোমার 1/4 পাই এপসাইলন, আমরা আগে যেটাই করেছি এটা ফোর্স এরিয়াটা, এবং কিউ বাই আর স্কয়ার। আর মানে হচ্ছে তোমার এই পয়েন্টের ডিসটেন্সটা, এবং ওই কিউটা হচ্ছে তোমার এই টোটাল চার্জটা যেটা আমরা ধরছি ও পয়েন্টে। আচ্ছা ধরে নিচ্ছি, কিন্তু আমার পরিবাহীর ক্ষেত্রে কি হয়, গোটা চার্জটা আমার স্পেয়ারের মধ্যে তার যে সারফেস তার মধ্যে ছড়িয়ে থাকে। সো এটা এখান থেকে পাওয়া যাচ্ছে। ওকে, সো এবার যদি এটা এখানে অ্যারেঞ্জ করে লিখি, ওকে আমরা এখন ভেক্টর সাইন ওয়াইন দিচ্ছি না। সো এটা যদি এখানে অ্যারেঞ্জ করে লিখি, সো এখানে 1 না লিখে কিউ লিখলাম বাই এটা 4 পাই পর আর স্কয়ার দিয়ে দেবো, এবং এদিকে এপসাইলনটা রাখবো। পরবর্তীকালে এপসাইলনের কে এপসাইলন নট দেখবো, এখন লিখছি না। সো এটা দাঁড়াচ্ছে, এবার আমাকে এই কিউ যে আছে তার পরিমাণটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সো আমরা বললাম যে একটা পরিবাহীর মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে, চার্জটা কোথায় থাকবে, আমার সারফেস জুড়ে চার্জটা থাকবে। সো সারফেসটা হচ্ছে তোমার সারফেস যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই স্ফিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে 4/r², যেটা আমরা জানি। সো এটা হচ্ছে তোমার স্ফিয়ারের ক্ষেত্রফলটা। সো এবার আমার সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, একটা সিগমা বলে একটা টার্ম ছিল, সেটা হচ্ছে তোমার এই তলমাত্রিক ঘনত্ব যেটাকে বলা হচ্ছে, এই সারফেসের তলমাত্রিক ঘনত্ব আছে, তাহলে সেটা এটা। এবং তাহলে আমাকে কিউ পরিমাণ চার্জটাকে আমার টোটাল পার ইউনিট সারফেসে যদি আমার এটা থাকে সিগমা পরিমাণ চার্জ থাকে, তাহলে আমার কিউ পরিমাণ টোটাল সারফেসে চার্জটা কত হবে, কিউ পরিমাণ চার্জটা কত হবে, সিগমা ইনটু এটা 4πr² ইনটু সিগমা। সো কিউ এর জায়গায় জাস্ট এর মানটা যদি আমি বসিয়ে দিই, তাহলে কি আসছে দেখো, 4πr² এপসাইলন সিগমা বাই 4πr² ইনটু এপসাইলন। এটা যদি আমি কে ক্যান্সেল আউট করি, তাহলে এটা আসছে আমার সিগমা বাই এপসাইলন। এবার যদি এটা স্ফিয়ারটা একটা মিডিয়াম হয়, তাহলে সেই মিডিয়ামে যদি একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক আকারে লিখি k ইনটু পরাবৈদ্যুতিক ধ্রুবক ইনটু আমার ভ্যাকুয়াম মাধ্যমে আমার তড়িৎভেদ্যতা, ওকে, পারমিটিভিটি, ফ্রি স্পেস পারমিটিভিটি। সো এখানে দেখতে পাচ্ছ তাহলে টোটাল যে, তাহলে আমি এবার যদি সমগ্র এই জিনিসটাকে লিখি E ইকুয়াল টু আমার বাই k এপসাইলন নট। তাহলে কোন একটা পরিবাহীর কাছাকাছি অংশে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র বা বার করতে যাই, তো সেটা হবে সেই কাছাকাছি অঞ্চলে থাকা যে আধান থাকবে তার তলমাত্রিক ঘনত্ব এবং সেই মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর ফ্রি স্পেসে আমার পারমিটিভিটির সঙ্গে রিলেটেড। সো এটা কি হবে, তাহলে কোন একটা পরিবাহীর কাছাকাছি অঞ্চলে যদি আমি তড়িৎ ক্ষেত্র বা বার করি, সেটা হবে তোমার সেই অঞ্চলে তলমাত্রিক ঘনত্ব বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক ইনটু আমার ফ্রি স্পেসে পারমিটিভিটি বা আমার তড়িৎভেদ্যতা। সো এটা দাঁড়ালো আমার কুলম্বস থিওরাম। ওকে, সো এই জিনিসটা হচ্ছে কুলম্বস থিওরাম, এখানে আর কিছু নেই। এবার দেখো, এটা আমরা একটা স্ফিয়ার ধরেছিলাম এবং এখানে আর টার্ম ছিল এবং এটা জাস্ট একটা স্ফিয়ার বোঝাচ্ছিলাম, কিন্তু দেখো এই যে ই বেরিয়েছে এখানে, এই টার্মের মধ্যে কোথাও আর বা কিছু নেই, তাহলে আর বলতে তো আমরা এখানে স্ফিয়ারকে বুঝিয়েছিলাম। সো এই যে এই ফর্মুলাটা এটা সবারই ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে কিছু আমার পরিবাহী যে ইয়েগুলো আছে বস্তুগুলো তার কাছাকাছি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র পাবো কতটা হবে, সেটা আমার এই ফর্মুলা দিয়ে আমি ডিফাইন করতে পারছি। সো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, হচ্ছে তড়িৎ বলরেখা। সো আমরা এই তড়িৎ ক্ষেত্র পা বললো বা তড়িৎ বিভব বা অন্য কিছু যাই কিছু বলি, একটা স্থির তড়িৎ কোথাও একটা থাকার জন্য তার প্রভাবগুলো, তো তার জন্য একটা কাল্পনিক রেখা আনা হলো, তার মাধ্যমে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য। ওকে, সো এটা জিনিসটা কি, এটা হচ্ছে একটা রেখা, কোনো তড়িৎ ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রে একটা রেখা, যে তড়িৎ ক্ষেত্রকে একটা রেখা দ্বারা মানে অনেকগুলো লাইন্স দ্বারা কল্পনা করা হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স। এটাকে সহজ কথায় বলতে গেলে কোনো একটা আধান থাকার জন্য
কারণ কাছে যদি টেস্ট চার্জ আমরা নিয়ে আসি, সেই টেস্ট চার্জটা সেই কোন দিকে আকর্ষিত হবে বা কোন দিকে বিকর্ষিত হবে সেইটা তোমার, সেইটাই যে এটা পাথটা তার, সেই পাথগুলোকে বলছে আমার ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, তড়িৎ বলরেখা। সো যদি আমি এখানে একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে যেহেতু আমার টেস্ট চার্জ যেহেতু সর্বদাই পজিটিভ হয়, সেক্ষেত্রে আমার একটা পজিটিভ চার্জ, ধরো এই একটা পজিটিভ চার্জ এখানে যদি আনি, সেটা বিকর্ষিত হবে, অর্থাৎ সেটা বিকর্ষিত হবে বাইরের দিকে। সো আমি যদি বলি, সো এই ডিরেকশন বরাবর বিকর্ষিত হবে। আবার যদি চার্জটাকে এই দিকে এখানে রাখি, তাহলে সেটা এই দিক বরাবর বিকর্ষিত হবে। ওকে, এই চার্জটা দিয়ে রাখি এদিকে। তো আমি যদি টোটাল চার্জটাকে বলি, তাহলে সেটা যদি আমি বিভিন্ন স্থানে যদি আমি টেস্ট চার্জটাকে রাখি, তাহলে তার যে ডিরেকশনটা হবে, মানে তার বলটা অনুভব করে যেদিকে চলে যাবে, সেগুলো হচ্ছে এইসব দিকে এরকম। সো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। এবার এই যে তড়িৎ বলরেখা, তার কিছু প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টি হচ্ছে এই তড়িৎ বলরেখাগুলো একটা পজিটিভ চার্জ থেকে সৃষ্টি হয় এবং নেগেটিভ চার্জ থেকে মিলিত হয়। সো এখানে একটা আমরা যদি পজিটিভ চার্জ এঁকে নিই, সো একটা পজিটিভ চার্জ এঁকে নিলাম, তো ফার্স্টে এখান থেকে ক্রিয়েট হবে, অর্থাৎ আমরা তড়িৎ বলরেখা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার একটা টেস্ট চার্জের ফোর্স ফিল যেদিকে করবে সেদিকে যা মুভমেন্টটা, যদি আমি এদিকে করি তাহলে সেটা ফোর্স ফিল করবে এদিকে। এবং আমার নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, সেটা অ্যাট্রাকশন হয়, অর্থাৎ আকর্ষিত হয়। সো যদি আমি একটা টেস্ট চার্জ রাখি, টেস্ট চার্জ মানে হচ্ছে পজিটিভ চার্জ আসি, তাহলে সেটা আকর্ষিত হবে এই ডিরেকশনে। সো সেটা পজিটিভ চার্জের দিকে বাইরের দিকে যাচ্ছে এবং নেগেটিভ চার্জের দিকে আসছে। তাহলে আমি যদি ধরি যে আমার এখান থেকে ধরো কোনো একটা পজিটিভ চার্জ থেকে যদি আমার সৃষ্টি হয়েছে বলরেখাটা, তাহলে সেটা পজিটিভ চার্জ থেকে সৃষ্টি হবে এবং আমার ডাইরেক্টলি নেগেটিভ চার্জে মিশে যাবে। সো এটা হচ্ছে ইলেকট্রিক লাইনের একটা প্রপার্টি। আচ্ছা, আমি ডিরেকশন যেটা হচ্ছে সেটাকে আমি লিখি। এই যে লাইনসগুলো আছে, আমি যে এটা যদি আমার ইলেকট্রিক ফিল্ডস ইলেকট্রিক লাইনস অফ ফোর্স যদি হয়, তাহলে তার যে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা হবে সেটা হবে তার এই লাইনের ট্যানজেন্ট বরাবর, অর্থাৎ স্পর্শক বরাবর। তাহলে আমি ইলেকট্রিক এই যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, আচ্ছা, এগুলো যদি আমার একটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা বলের তড়িৎ বলরেখা যদি হয়, তাহলে তার ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা আমার তড়িৎ ক্ষেত্রের বাহুল্যের ডিরেকশনটা কোন দিকে হবে, আমার তার স্পর্শক বরাবর, অর্থাৎ এই ডিরেকশন বরাবর। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডের যে বাহুল্যের যে আমার ডিরেকশনটা হবে সেটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ তার ট্যানজেন্ট বরাবর। এটা বলে রাখলাম। এক নাম্বার প্রপার্টি হয়ে গেল যে পজিটিভ চার্জের সৃষ্টি, পজিটিভ চার্জ থেকে সেটা সৃষ্টি হয় এবং নেগেটিভ চার্জে মিলে যায়। এই বলরেখাগুলি কখনো একে অপরকে ছেদ করে না, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। যে বলরেখা যেগুলো বললাম ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, এটা বলছি, সেটা কখনো পরস্পরকে ছেদ করে না। অর্থাৎ ধরো এই একটা বলরেখা আছে, ঠিক আছে, আর এটা একটা বলরেখা, আর এই একটা বলরেখা, ওকে, এটা এদিকে আছে। সো বলছে কখনো এই যে বলরেখাগুলো আছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, সেটা কখনো তাদেরকে ক্রস সেকশন হবে না বা সেটা কখনো ছেদ করবে না। তারা পরস্পরকে কখনো ছেদ করবে না। যদি ছেদ করে, যদি ছেদ করে, সেক্ষেত্রে আমার কি ঘটনা ঘটে যেতে পারে। সো আমরা ফার্স্টলি একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যে আমার বলরেখার স্পর্শক বরাবর আমার তড়িৎ ক্ষেত্রের দিকটা হতে পারে, মানে তড়িৎ ক্ষেত্র বা বললো দিকটা বা তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা হতে পারে, মানে হতে পারে বলতে হয়। এবং তাহলে সেটা এখানে যদি আমি করি, তাহলে এই পয়েন্ট, এই যে এই পয়েন্টে যদি পি পয়েন্ট দিই, পি পয়েন্টে আমার পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রের যে দুটো ডিরেকশন হবে, সেটা দুটো ডিরেকশন, মানে এই পয়েন্টে এই বলরেখার জন্য তার স্পর্শক বরাবর হচ্ছে তোমার এই ডিরেকশনটা, ওকে, এই পয়েন্টে, ওকে, এই পয়েন্টে এটা নিল না, এই বরাবর। সো এই পয়েন্টে এই বলরেখার জন্য এই দিকে ডিরেকশন এবং এই বলরেখার জন্য এই ডিরেকশন। একটা যে কোনো একটা পয়েন্টে বলরেখার জাস্ট একটা ডিরেকশন থাকতে পারে। এখানে যদি বলি, এখানে ধরো এটা ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো এটা, সো তার যে কোনো একটা পয়েন্ট যদি আমি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে কি এইদিকে ডিরেকশন, আমি কি তখন বলবো যে এই পয়েন্টে এইদিকে ডিরেকশন আছে, এদিকে ডিরেকশন, এটা বলতে পারি না। যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের বা তড়িৎ ক্ষেত্রের একটাই ডিরেকশন আছে। সো এখানে যদি আমি এটা ক্রস সেকশন হয় বা আমার ছেদ করে দুটো বলরেখা, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে থিওরিটিক্যালি যে আমার দুটো ডিরেকশন হয়ে যাচ্ছে। সো এটা পসিবল নয়, তাহলে আমরা বলতে পারি যে আমার দুটো বলরেখা কোনো ছেদ করবে না।
আর একটা দেখা দিয়ে যাচ্ছি। ধরো ধরো দুটো বড় রেখা পরস্পরকে ছেদ করেছে, দুটো বড় রেখা পরস্পরকে ছেদ করেছে। আবার একটা দিলাম, ওকে। সো এটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টের একটা পয়েন্ট চার্জ আছে। ধরো আমরা যেটা ইলেকট্রিক ফিল্ড লাইন, যেটা মানে ইলেকট্রিক লাইন অফ ফোর্স যেটা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমার টেস্ট চার্জ যদি যে পথে যাবে সেই পথে হচ্ছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড লাইন, ওকে। সো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, সো এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স অফ ফোর্স। এই পয়েন্টে একটা টেস্ট চার্জ আছে। ধরো এই একটা পয়েন্ট আসবে, মানে এই পথে দিয়েছে ধরো, তাহলে এই পয়েন্টে যদি ধরি তাহলে একটা টেস্ট চার্জ আছে। তো এই টেস্ট চার্জে তাহলে কোন কোন দিকে যেতে পারবে? সো এই বড় রেখা অনুযায়ী এইদিকে যাবে, এইদিকে একটা তার গতি পথ থাকবে, এবং এই বড় রেখা অনুযায়ী এইদিকে একটা গতি পথ থাকবে ওই চার্জটা। তাহলে একটা কোন পয়েন্টে একটা পার্টিকেল বলছি, চার্জের দুটো ডিরেকশন থাকতে পারে না, মানে চার্জের গতিপথে দুটো ডিরেকশন থাকতে পারে না। একটা চার্জ একটা সময়ে, মানে যেখানে একটা জায়গায় দুদিকে যেতে পারে না, হয়তো সে এদিকে যাবে, নয়তো সে ওদিকে যাবে। তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি যে আমার তো এই বড় রেখা কখনো ছেদ করে না। বলছি যে ধরো কিছু ইলেকট্রিক লাইন আছে, বুঝছে, এরকম আর কিছু লাইন আছে। এটা একটা ইলেকট্রিক ফিল্ড E2, ইলেকট্রিক ফিল্ড E2, আর এটা একটা ইলেকট্রিক ফিল্ড E1। সো বলছে যে ইলেকট্রিক লাইনগুলো যত কাছাকাছি হবে বা যত ক্লোজ হবে, তত সেখানকার ইন্টেন্সিটি, আমি তো বলি এই 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 জায়গায় আমার বা এই পয়েন্টে বা এই কোন একটা পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র পাবলো, তার তড়িৎ ক্ষেত্র পাবলো সেই পয়েন্টে খুব বেশি। যদি আমার তাদের তড়িৎ বলয় করে যদি আমার ক্লোজলি প্যাক থাকে, সেই ক্ষেত্রে আমার যে ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র পাবলো হবে সেটা খুবই বেশি হবে। এবং যাদের ক্ষেত্রে তোমার এই যে তড়িৎ বলয় দূরত্ব বাড়বে, অর্থাৎ ক্লোজলি প্যাকিং নয়, সেই ক্ষেত্রে আমার যে ইলেকট্রিক ফিল্ড পাওয়ার মানে সেই পয়েন্টে খুবই কম, ওকে। তারপর ইলেকট্রিক ফিল্ড করাটা চার্জ থেকে সৃষ্টি হলো, আচ্ছা, আমরা পজিটিভ চার্জ থেকে সৃষ্টি হলো। ধরো এই পাশাপাশি কোথাও নেগেটিভ চার্জ নাই, আমরা যেটা ফার্স্টে বলেছিলাম যে আমার পজিটিভ চার্জের ক্ষেত্রে চার্জের মানে সেখানে আমার বড় রেখাগুলো সৃষ্টি হবে এবং তার থেকে বেরোবে এবং নেগেটিভ চার্জে সেটা মিশে যাবে। সো ধরো এখানে কোনো নেগেটিভ চার্জ নেই, তো এই যে এখান থেকে বড় রেখাগুলো বেরোবে, কোথাও তো মিস খাবে, মানে আমার নেগেটিভ আছে, তো ধরে নিতে হবে যে এই চার্জের সম পরিমাণ চার্জ কোথাও একটা ইনফিনিটিতে বা কোথাও একটা আছে, যেখানে আমি এই যে বড় রেখাগুলো যেগুলো বেরোচ্ছে, ধরো এই পয়েন্ট থেকে যে বড় রেখাগুলো বেরোচ্ছে, সেগুলো কোথাও না কোথাও আমার একটা এর সমান পরিমাণ চার্জে গিয়ে মিশছে গা। 5 নাম্বার যদি বলি একটা, তো 5 নাম্বার যেটা হবে, এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো রয়েছে এগুলো স্থিতিস্থাপক খুবই, মানে স্থিতিস্থাপক দড়ির টানের মতো এগুলো থাকে। অর্থাৎ ধরো একটা পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে। সো আমরা কি বললাম যে এইখান থেকে বেরোবে এবং এখানে মিশবে, এখান থেকে বেরোবে এবং এখান থেকে মিশবে, এভাবে বড় রেখাগুলো বেরোচ্ছে ধরো, ওকে। সো এদিক থেকে বেরোবে এইভাবে, এদিক থেকে বেরোবে এইভাবে, এবং এইভাবে চলতে থাকবে তোমার, ওকে। সরি, এটা সেকশনটা ভুলে গেল। এদিক থেকে বেরোবে এইভাবে, এইভাবে তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার বড় রেখাগুলো আসবে। এই মাঝেটা আছে ধরো, এইভাবে আসবে। সো এর যে পজিটিভ আছে এখানে নেগেটিভ আছে, ঠিক আছে। তাহলে বলছি আমরা 5 নম্বর পয়েন্টে বললাম যে এই বড় রেখাগুলো খুবই সুতোর মতো স্থিতিস্থাপক হয়, অর্থাৎ তাদের মধ্যে টান অনুভব করে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে এরা এই যে টান অনুভব, এই যে সুতোগুলো টান অনুভব করছে, তো এখানে বলতে পারি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে, তার মূল কারণ এটাই। আমরা এটা মূল কারণ আমরা এখানে থিওরিক্যালি ব্যাখ্যা দিচ্ছি। সো এটা কিন্তু এই লাইনগুলো হচ্ছে কাল্পনিক, কিন্তু এটা এখান থেকে এই চার্জ তারা যে আকর্ষণ করছে তাদের ব্যাখ্যাটা কিন্তু এখান থেকে আমি দিচ্ছি, যে আমার এই যে বড় রেখাগুলো ছিল সেগুলো আমার স্থিতিস্থাপক সুতোর মতো। সো এগুলো নিজেদের মধ্যে যখন আমরা টানটা মানে আমার এই টান করা থাকে, এবার সেটাকে সংকুচিত করতে চাই এবং পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পর দিকে এগিয়ে যায়, আকর্ষণের যেটা সেটা এখান থেকে ব্যাখ্যা করা যায়। আবার পজিটিভ চার্জে বিকর্ষণ করে, সেটাও এখান থেকে তোমার ব্যাখ্যা করা যায়। ধরো দুটো পজিটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ, নিশ্চয়ই এখান থেকে গিয়ে এখানে মিশবে না আমার তড়িৎ বড় রেখাগুলো, ওকে। সো একটা ডিসটেন্স আছে। সো এখান থেকে যেটা বেরোবে কিছু দূর যেয়ে পরে আমার এদিকে বেগ নেবে, যেহেতু আমার
এখানে নেগেটিভ চার্জ নেই, আর মানে বড় রেখাগুলো পরস্পরকে ছেদ করতে পারে না, সেহেতু আমার বড় রেখাগুলো পরস্পরকে ছেদ করতে পারে না যেহেতু সেহেতু আমরা বলতে পারি যে এই যে এটা আছে আমার, এটা স্থিতিস্থাপক যে আমার নেগেটিভের দিকে চলে যাচ্ছে এবং ক্রস করতে পারে না, সেই থিওরি আমি বলছি যে আমার এই যে এদিক থেকে যে বড় রেখাগুলো বেরোচ্ছে সেগুলো কিছু দূর যেয়ে পড়ে সেটা আবার নেগেটিভ চার্জের দিকে ঘুরে চলে আসছে এবং ওটা যে বেরোচ্ছে ওটাও নেগেটিভ চার্জের দিকে চলে যাচ্ছে। সো এখান থেকে আমরা যে দুটো বড় রেখা পরস্পরকে ছেদ করে না, সেখান থেকে আমরা বলতে পারি যে আমার দুটো পজিটিভ চার্জ পরস্পরকে রিপ্রেজেন্ট করে। ওকে, এবং বলতে পারি যে স্থিতিস্থাপক ধর্মের জন্য এই যে বড় রেখাগুলো সেগুলো নেগেটিভের দিকে আমরা আকর্ষিত হয়ে পড়ে সরে যাচ্ছে। এটা এখান থেকে আমরা যে বিকর্ষণ সেটা ব্যাখ্যা দিতে পারি। এটা এগুলো 5